9 জুন যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে গুরুত্ব সরকারের। বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতা মুক্তিযোদ্ধার মর্যাদা বাতিল হয়নি, বিভ্রান্তিকর সংবাদ প্রচার করলে আইনি ব্যবস্থা নেবে সরকার। কাউকে এইরকম কোনো লাইসেন্স দেওয়া হয়নি যে তিনি চাইলেই একটা ভুল সংবাদ প্রচার করবেন। যারাই এখন থেকে এই ধরনের ভুল সংবাদ প্রকাশ করবেন, এগুলা আমাদের মানুষকে বিভ্রান্ত করবে। সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। বৈষম্যহীনতার প্রতিফলন বাজেটে নেই, বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। ক্ষমতায় গেলে প্রথম 180 দিনের কর্মপরিকল্পনা ঘোষণা। নিবন্ধনের পাশাপাশি দাঁড়িপাল্লা প্রতীক ফেরত পাচ্ছে জামায়াত। শিগগিরই প্রজ্ঞাপন, ইশরাকের শপথের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। মিনায় চলছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ। সড়ক, রেল ও নৌপথে বাড়ছে চাপ। ঈদ ঘনিয়ে আসায় রাজধানী সহ সারা দেশে জমজমাট পশুর হাট। ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এবং বাংলাদেশ ভুটান প্রীতি ম্যাচ ঘিরে ভক্তদের উন্মাদনা। দেশের মাটিতে হামজা ফাহমিদুলের অভিষেক, স্টেডিয়ামে উপচে পড়া ভিড়। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। এবারে বিস্তারিত। 5 আগস্টের পর যুক্তরাজ্য পালিয়ে যাওয়া ব্যক্তিদের ফেরানোর চেয়ে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার জরুরি, জানালেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। জানান, কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিতে 9 জুন যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা, যেখানে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি অর্থ পুনরুদ্ধার বিশেষ গুরুত্বপূর্ণ পাবে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। মর্যাদাপূর্ণ কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিতে 10 থেকে 13 জুন যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। প্রধান উপদেষ্টা 9 জুন রওনা হবেন জানিয়ে তিনি বলেন, দুদেশের সম্পর্ক উন্নয়নে সফরটি গুরুত্বপূর্ণ হলেও জোর দেওয়া হচ্ছে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে। এজন্য বাংলাদেশ ব্যাংক গভর্নর এবং দুদক মহাপরিচালককে সঙ্গে নিচ্ছেন তিনি। পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের জন্য সব দেশের সাথেই একসাথে চেষ্টা করে যাচ্ছি। সেই চেষ্টার অংশ হিসেবে অবশ্যই যুক্তরাজ্যের সাথেও আমরা পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। 5 আগস্টের পর যুক্তরাজ্যে পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিষয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনা হবে কিনা জানতে চাইলে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, এর চাইতে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার জরুরি। আমরা ব্যক্তির বিষয়ে যত না বেশি পদক্ষেপ নিয়েছি বা নিচ্ছি, তার চেয়ে বেশি আমাদের পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধার করাটাই বেশি জরুরি আমরা মনে করছি। যে আমরা শুনছি এই লোক এখানে আছে, সে এত কিছু করেছে, এটা তো বলা যায় না যতক্ষণ পর্যন্ত কোর্ট বা কোনো লিগ্যাল এন্টিটি থেকে তাদের বিরুদ্ধে কোনো সামন বা অর্ডার ইস্যু না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে ওখানেও কিছু বলতে পারবো না। সফরকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হবে কিনা এ বিষয়ে অবগত নন বলে জানান রুহুল আলম সিদ্দিকী। আমাদের কাছে এরকম কোনো তথ্য বা কোনো কিছু এই মুহূর্তে নাই। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় 4 নেতা সহ মুজিবনগর সরকারের অন্যদের মুক্তিযোদ্ধার মর্যাদা বাতিল হয়নি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। এ সংক্রান্ত সংবাদটি মিসলিডিং বলেও জানান উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট। রাষ্ট্রপতির নির্দেশক্রমে মঙ্গলবার রাতে জারি করা হয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ 2025। এতে বিদেশ থেকে মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা রাখা ব্যক্তি, মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারী, ডাক্তার, নার্স মুজিবনগর সরকারের সঙ্গে সম্পৃক্ত পরবর্তীতে গণপরিষদের সদস্যদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে গণ্য করা হয়েছে। এরপর কিছু গণমাধ্যমে সংবাদ প্রচার হয় বঙ্গবন্ধু সহ মুজিবনগর সরকারের অন্যদের মুক্তিযুদ্ধ মর্যাদা বাতিল করা হয়েছে। এ নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা, ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান, বঙ্গবন্ধু সহ মুজিবনগর সরকারের সদস্যদের মর্যাদা বাতিল করা হয়নি। তার মানে মুজিবনগর সরকার ইটসেলফ এবং তার দ্বারাই স্বীকৃত অন্যান্য সকল বাহিনী যারা সশস্ত্রভাবে যুদ্ধ করেছে তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন, এটাই। তাহলে মুজিবনগর সরকারের মধ্যে কে ছিলেন? শেখ মুজিবুর রহমান ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাজউদ্দিন সাহেব ছিলেন, মনসুর আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, খন্দকার মুস্তাক সাহেব ছিলেন। এরা সবাই মুক্তিযোদ্ধা।
উপদেষ্টা আরো বলেন, মুজিবনগর সরকারের অনেক কর্মকর্তা কর্মচারী মুক্তিযোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত হয়েছিল, সেই তালিকা সংশোধন করে তাদের মুক্তিযুদ্ধে সহযোগী হিসাবে করা হয়েছে। ওইটা মুজিবনগরের কর্মচারীরা, ওইখানে মুজিবনগর সরকারের অধীনে যে সমস্ত বেতনদারী কর্মচারীরা ছিল তাদেরকে বলা হয়েছে সহযোগী, সরকারকে বলা হয়নি। সর্বাঙ্গীনভাবে এইটাকে মর্যাদাশীল করা হয়েছে। এটা এই নয় যে যারা সহযোগী মুক্তিযোদ্ধা হবেন তারা মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, এটা মোটেও না, কারণ ওই অবদানও অসাধারণ। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জানান, বঙ্গবন্ধু সহ 4 নেতার মুক্তিযুদ্ধের মর্যাদা বাতিল একটি ফেক নিউজ। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। ভুল বা বিভ্রান্তিকর সংবাদ প্রচার করলে আইনি ব্যবস্থা নেবে সরকার। প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব জানান, মুক্তিযোদ্ধা সংক্রান্ত অধ্যাদেশ নিয়ে যারা বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে তাদের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া উচিত। আর বৃহস্পতিবার থেকে গুম সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ হবে জানিয়ে প্রেস সচিব জানান, রোমহর্ষক কাহিনী জনগণকে জানাতে গণভবনে হরর মিউজিয়াম করা হবে। জান্নাতুল মোহনার আরও একটি প্রতিবেদন। সমসাময়িক ইস্যুতে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ভুয়া ও ভিত্তিহীন সংবাদের নিন্দা জানিয়ে ডেপুটি প্রেস সচিব বলেন, এদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। কাউকে এইরকম কোনো লাইসেন্স দেওয়া হয়নি যে তিনি চাইলেই একটা ভুল সংবাদ প্রচার করবেন। যারাই এখন থেকে এই ধরনের ভুল সংবাদ প্রকাশ করবেন বা বিভ্রান্তিকর প্রকাশ করবেন, যেগুলো আমাদের মানুষকে বিভ্রান্ত করবে, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। আর প্রেস সচিব শফিকুল আলম বলেন, এখন পর্যন্ত 1837টি অভিযোগ পেয়েছে গুম কমিশন এবং 1350টি অভিযোগ যাচাই বাছাই শেষ হয়েছে। গুম হয়েছে যারা, তার মেন কালপ্রিট বা দ্য কিলার ফোর্স ওনারা বলছেন এটা হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স উইং। টর্চার কিভাবে করা হতো সেগুলো আপনারা এই চ্যাপ্টারগুলো আপনারা দেখবেন, আমরা আপনাদের সাথে শেয়ার করব। প্রফেসর ইউনূস এগুলো শুনে বলেছেন যে মানে এদের এই বিষয়ে একটা আসলে হরর মিউজিয়াম হওয়া উচিত। গণভবনে একটা মিউজিয়াম করা হচ্ছে, সেখানে এই বিষয়গুলো থাকবে, একটা হরর মিউজিয়াম থাকবে। বৃহস্পতিবার থেকে গুম কমিশনের প্রতিবেদন ধারাবাহিকভাবে প্রকাশ করা শুরু হবে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দেশে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হলেও প্রস্তাবিত বাজেটে তার প্রতিফলন নেই বলে মনে করেন বিএনপি। দলটির মতে, রাজনৈতিক স্থিতিশীলতা এবং নির্বাচনের রোডম্যাপ না থাকায় বিনিয়োগ আসছে না। দেশ পরিচালনার দায়িত্ব পেলে প্রথম 180 দিনে কর্মপরিকল্পনাও জানায় বিএনপি। সাইফুল রিপনের প্রতিবেদন। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম বাজেট নিয়ে রাজধানীর গুলশান কার্যালয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি। এতে অন্তর্বর্তী সরকারের দেয়া 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের নানা দিক তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজনৈতিক সংলাপ হলে ঐক্যমত্যের ভিত্তিতে ব্যয় বরাদ্দে বাস্তবসম্মত পুনর্বিন্যাস হতো। লিখিত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বৈষম্য নিরসনে আন্দোলন হলেও তার প্রতিফলন নেই বাজেটে। এ নিয়ে কারো মতামত না নেয়ার অভিযোগও করেন তিনি। আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে, যেহেতু সংসদ নাই, নির্বাচিত সরকার নাই। অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিতে পারত। বিশেষজ্ঞ নাগরিক সমাজ, ব্যবসায়ী, তরুণ প্রতিনিধিরাও অংশ নিতে পারত। তাহলে বাজেট একটি সমন্বিত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতীক হতো। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ বাস্তবসম্মত নয় জানিয়ে বিএনপির নেতা জানান, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগ আসছে না। ব্যাংকের আর্থিক অবস্থা নাজুক, খেলাপি ঋণ আদায়, পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং করজাল সম্প্রসারণের মতো পদক্ষেপ নিলে রাজস্ব আহরণে নতুন ভিত্তি তৈরি হতো। সরকার ব্যাংক খাতের উপর বেশি নির্ভরশীল। ঋণ করে ঋণ শোধ দীর্ঘমেয়াদে আর্থিক স্থিতিশীলতার জন্য হুমকি। 2024-25 অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল 3.97%।
সেটা এবারের বাজেটে ধরা হয়েছে 5.6%, যা পূর্বের সরকারের মতোই অবাস্তব ও কাগুজে প্রবৃদ্ধি। বিএনপি ক্ষমতায় থাকাকালে প্রতিবার জিডিপি 2 থেকে 3% বেড়েছে দাবি করে ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে পরবর্তী 180 দিনের কর্মপরিকল্পনাও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল শহীদের তালিকা প্রস্তুত করে নিজ নিজ এলাকায় তাদের নামে সরকারি স্থাপনার নামকরণ করা হবে। শহীদ পরিবারগুলো সমূহকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও অর্থনৈতিক সহায়তা প্রদান করা হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। 8 লাখ হাজির পদচারণে মুখর পবিত্র মক্কা নগরী। মিনায় অবস্থান করার মধ্য দিয়ে শুরু হয় হজের মূল আনুষ্ঠানিকতা। আল্লাহর সন্তুষ্টি লাভে প্রার্থনায় মশগুল হাজিরা। দিনভর মিনায় অবস্থানের পর রাত্রি যাপন শেষে ভোরে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। সন্ধ্যার পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন তারা। শয়তানকে পাথর নিক্ষেপ ও পশু কোরবানি দিয়ে মাথা মুন্ডনের পর মক্কা ত্যাগের আগে হাজিরা কাবাতে বিদায়ী তাওয়াফ করবেন। এর মাধ্যমে শেষ হবে লাখো মুসল্লির পবিত্র হজ। ঘনিয়ে আসছে ঈদ, প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ছুটছে মানুষ। যাত্রী চাপ বেড়েছে রেল স্টেশন ও বাস টার্মিনালে। এবারে ঈদযাত্রার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে খুশি তারা। আর ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সবাই সর্বোচ্চ চেষ্টা করছেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আরও জানাচ্ছেন ফাহিম ইউসুফ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পথে ছুটছে মানুষ। এতে রাজধানীর রেল স্টেশন ও বাস টার্মিনালে বাড়ছে ভিড়। অনলাইনে রেলের টিকিট না পাওয়ায় স্ট্যান্ডিং টিকিট পেতে বুধবার ভোরে ঢাকা রেল স্টেশনের লাইনে দাঁড়ান অনেকে। দীর্ঘ অপেক্ষার পর কাঙ্ক্ষিত টিকিট পেয়ে স্বস্তি জানান যাত্রীরা। নির্বিঘ্নে গন্তব্যে রওনা হতে পেরে খুশি তারা। বিগত বছরগুলো থেকে মোটামুটি এখন আমরা খুব রিল্যাক্সেই ঈদ যাত্রা সম্পন্ন করতে পারছি। অনলাইনে টিকিট করার কারণে আমাদের অনেক ভালো হয়েছে। যাত্রীদেরকে বিভিন্ন জায়গায় সচেতন করে দিচ্ছে মাইকে, ট্রেনের ভিতরে। যাওয়ার টিকিট যাক আলহামদুলিল্লাহ পাইছি, কিন্তু আসার টিকিট কাটতে পারিনি আর। সার্বিক যাত্রা হিসেবে মোটামুটি ঠিক আছে, এখনো কোনো ভোগান্তিতে হয় নাই। হয়তো সামনে এখন কি পরিস্থিতি হয় এটা সামনে দেখা যাবে। ভ্রমণ সুবিধার জন্য বুধবার থেকে শুরু হয়েছে বিশেষ ট্রেন চলাচল। ঈদের আগে ও পরে 9 দিন 10টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। ঈদ যাত্রায় আমাদের যাত্রীদের সুবিধার্থে 10টি স্পেশাল ট্রেন পরিচালনা করা হচ্ছে। 3 স্তরে চেকিং কার্যক্রম চলছে। ঢাকা রেল স্টেশনের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, টিকিট কালোবাজারি বন্ধ সহ যাত্রী ভোগান্তি কমাতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কালোবাজারি আগের থেকে তো অনেক কমে গেছে, এখন বলতে গেলে নাই। যাত্রীরা যেন ছাদে না ওঠে এই জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি এবং তাদের আমরা অ্যালাউ করব না। এদিকে সড়ক পথেও বেড়েছে যাত্রীর চাপ, তবে এখনো নেই চিরচেনা উপচে পড়া ভিড়। সায়দাবাদ বাস টার্মিনাল থেকে স্বাভাবিকভাবেই যাত্রা করছে ঘরমুখো মানুষ। আগেই অনলাইনে টিকিট কেনায় ভোগান্তি নেই বলে জানান তারা। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সড়ক পথে চুরি ডাকাতি রোধ ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যদি কোনো রকমের ভাড়ার অভিযোগ থাকে মালিক পক্ষকে জানাবেন বা শ্রমিক পক্ষকে জানাবেন অথবা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী জানাবেন, তাদের এগেইনস্টে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে যা যা করার আমরা সব কিছু নিয়েছি। আমি আশা করব আল্লাহ দিলে ঈদযাত্রাটা নির্বিঘ্নে হবে। বাড়তি ভাড়া আদায় ও টিকিট কালোবাজারি রোধে অভিযান চলবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। এই যাত্রার খবর জানাতে কমলাপুর থেকে নিয়াজ মোর্শেদ এবং সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AHML। আমরা শুরুতেই যাচ্ছি নিয়াজের কাছে। নিয়াজ, স্টেশনে যাত্রীর ভিড় আপনি এখন কেমন দেখছেন, আর কোনো অভিযোগ পেয়েছেন কিনা?
জেসিকা, আজকে কিন্তু আপনার ছুটি একেবারে শেষ দিন কর্মদিবসের, এবং সেই সাথে কিন্তু আপনার আজকে যদি একটু বলি যে ইতিমধ্যে কিন্তু কমলাপুর রেল স্টেশনের যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো যাত্রীদের কিন্তু বেশ চাপ রয়েছে, এবং তারা কিন্তু অনেকে বিকেল 5টা নাগাদ অবিশেষ করেই কিন্তু তারা আপনার নিজ যে গন্তব্য বাড়ি ঘরমুখে যে যাত্রীরা তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু ট্রেন ধরার জন্য আসলে তাদের যে একটা তাড়া বা ছুটি সেটি কিন্তু আমরা আসলে লক্ষ্য করতে পেরেছি। এবং যদি একটু বলি যে আজকে কিন্তু আপনার এই যে কমলাপুর রেল স্টেশন থেকে কিন্তু আপনার প্রায় যে স্পেশাল ট্রেন ব্যবস্থা করার কথা ছিল সেটি কিন্তু আসলে আজকে ছেড়ে গিয়েছে, এবং সেই সাথে কিন্তু এবার ঈদ উপলক্ষে কিন্তু প্রায় আপনার 5 জোড়া অর্থাৎ 10টি ট্রেন কিন্তু এই স্পেশাল ট্রেন কিন্তু ঈদের আগে এবং পরে মিলিয়ে কিন্তু চলাচল করবে। এবং আমরা যদি একটু কথা বলি একজন যাত্রীর সাথে, আপনি একটু কথা বলি, আপনি অফিস ছুটি কখন হয়েছে এবং আপনি কখন এখানে আসছেন? 5টা বাজে। পরিবার নিয়ে কি যাচ্ছেন? হ্যাঁ, পরিবার নিয়ে যাচ্ছি। কোনো ধরনের কোনো ভোগান্তি হয়েছে কিনা? একটু জ্যাম হয়েছিল রাস্তায়, কিন্তু আল্লাহর রহমতে আসছি। ট্রেনের টিকিট কি ঠিকমতো পেয়েছেন? হ্যাঁ, টিকিট পাইছি। যেমনটি আসলে শুনছিলেন, তিনি কিন্তু আসলে কোনো ধরনের কোনো ভোগান্তি ছাড়াই কিন্তু তার যে ঈদে যে বাড়ি ফেরার যাত্রা সেটি কিন্তু আসলে তিনি সম্পন্ন করতে পারছেন। এবং যদি একটু বলি যে এই ট্রেনটি কিন্তু চিত্রা এক্সপ্রেস, এবং এটি ঠিক 7:30 নাগাদ এটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং এখন পর্যন্ত আসলে কোনো শিডিউল বিপর্যয়ের তথ্য আমরা পাইনি। তবে আপনার কিছুটা ঢাকা শহরের যে যানজট সেটি ভোগান্তির কিন্তু কথা কিন্তু তারা বলেছে, তবে ট্রেনের যে ভোগান্তি সেটি কিন্তু আসলে তারা এখন পর্যন্ত দেখতে পায়নি। তবে আমরা কিন্তু ট্রেনের মধ্যে কিন্তু কিছুটা অংশ লক্ষ্য করে দেখেছি যে আসলে ট্রেনের মধ্যে কিন্তু এখনো কিছু যাত্রীদের বেশ চাপ রয়েছে, এবং তারা কিন্তু আপনার অনেকে টিকিট পাননি, এবং তারাও আসলে ট্রেনে করে যাচ্ছেন, যেহেতু বাড়ি ফিরতে হবে এবং আপনার ঈদে ঘরে ফিরতে হবে, সেই কারণে আসলে তারা কিন্তু অতিরিক্ত যাত্রী হয়ে কিন্তু আসলে ট্রেনে দেখা যাচ্ছে তারা উঠছেন। আমার কাছে এই ছিল কমলাপুর থেকে সর্বশেষ তথ্য, এবং আমাদের সহকর্মী আছেন ঢাকা সদরঘাটে, সেখানে আছেন আমাদের সহকর্মী হিমেল, তিনি আসলে জানাবেন সদরঘাটের পরিস্থিতি। হিমেল। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। আমি আছি রাজধানীর যে সদরঘাট, সেই সদরঘাটে আমি আছি। এইখানে আমরা যেটি লক্ষ্য করতে পেরেছি, বিকেলের পরপর থেকে কিন্তু এখানের যে লঞ্চ যাত্রী আছে তাদের কিন্তু বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আপনি যদি একটু দেখাতে চাই, এখানকার যে লঞ্চগুলো আছে সেগুলো কিন্তু সারা দিন ব্যাপী কিন্তু লঞ্চগুলো ছাড়া হয়েছে। এখানকার যে কর্তৃপক্ষ আছে লঞ্চ কর্তৃপক্ষ, তাদের সাথে আমরা কথা বলেছি, মালিক সমিতির সাথে কথা বলি। তারা যেটি বলছেন যে আজ সারা দিনে 55টি লঞ্চ কিন্তু ঢাকায় এসেছে, আগমন করেছে, এবং ঢাকা থেকে কিন্তু 52টি লঞ্চ ইতিমধ্যে কিন্তু ছেড়ে চলে গিয়েছে, এবং আরও 30 থেকে 35 লঞ্চ কিন্তু সারা রাত ব্যাপী কিন্তু যাবে, তেমনটা কিন্তু এখানকার মালিক সমিতি এবং কর্তৃপক্ষরা বলছিলেন। আমরা বিকেলের পরপর থেকে যেটা দেখতে পাচ্ছি যে উপচে পড়া ভিড় কিন্তু এই সদরঘাটে রয়েছে, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষদের যে বাড়ি ফেরা ঈদকে কেন্দ্র করে, সেটার জন্যই কিন্তু এই মানুষগুলো কিন্তু তাদের টিকিট কেটে তাদের যে নির্দিষ্ট যে লঞ্চ তারা কিন্তু সেখানে ওঠার চেষ্টা করছেন, এবং লঞ্চগুলো যথাসময়ে ছেড়ে যাচ্ছে। এখানকার কর্তৃপক্ষদের সাথে আমরা কথা বলে যেটা জেনেছি, তারা যেটি বলছে যে পূর্বের ন্যায় ঈদে যথারীতি লঞ্চের ভিড় থাকায় তারা কিন্তু লঞ্চের যে সংখ্যা সেটি কিন্তু বাড়িয়েছেন, যেন যাত্রীদের কোনো দুর্ভোগ পোহাতে না হয়। অন্যদিকে যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে তার টিকিট পাচ্ছেন, এবং স্বস্তি এবং অস্বস্তির মধ্য দিয়েই কিন্তু তারা ঈদ যাত্রায় যাচ্ছেন, এবং বিশেষ করে তারা দক্ষিণাঞ্চলের মানুষগুলো যেহেতু আগে থেকেই লঞ্চের প্রতি তাদের একটি অন্যরকম আকর্ষণ ছিল, এবং ঈদ যাত্রায় তারা বেশ উপভোগ করেন। তারা যেটি বলছেন যে কোনো ধরনের দুর্ভোগ ছাড়াই কিন্তু যথাসময় ট্রেন লঞ্চগুলো ছাড়ছে, এবং তারা সেটি উঠতে পারছেন, এবং ঈদে বাড়ি ফিরে প্রিয়জনদের সাথে ঈদ করে তারা আনন্দ বোধ করছেন, এরকমটাই কিন্তু এখানকার যাত্রীরা জানিয়েছেন। এখানকার নিরাপত্তা কর্মী যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করলে তারা যেটা বলছেন যে বিভিন্ন ধরনের যে নিরাপত্তার ব্যবস্থা কিন্তু এখানে রাখা হচ্ছে, সিসি ক্যামেরা থেকে শুরু করে র্যাব, বিজিবি, এমনকি পুলিশ কর্মকর্তারা কিন্তু যথেষ্ট তৎপর রয়েছেন, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য কিন্তু তারা তৎপর রয়েছেন। এখানকার যে লঞ্চ কর্তৃপক্ষরা তারা যেটা বলছেন যে আজকে বেশিরভাগ প্রতিষ্ঠান ছুটি দেওয়াতে কিন্তু আগামীকাল অর্থাৎ আজকের রাতের পর থেকে আগামীকাল সকাল থেকে একদম ভোর থেকে কিন্তু লঞ্চের যে যাত্রী সে যাত্রীদের সংখ্যা কিন্তু আরও বেশ ঘনীভূত হবে, এবং যাত্রীদের সংখ্যা বেশ বাড়বে, তেমনটা কিন্তু এখানকার সদরঘাটের কর্তৃপক্ষরা লঞ্চ কর্তৃপক্ষরা তারা তেমনটা কিন্তু বলছেন। সদরঘাটে লঞ্চের যাত্রীদের ঈদের যাত্রা আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। জেসিকা, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, ঈদের ঘরমুখী মানুষের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন সংবাদ সন্ধ্যা।
জামায়াত ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ষষ্ঠ কমিশন বৈঠকের পর এ কথা বলেন। এছাড়াও ইশরাক হোসেনের শপথ প্রসঙ্গে তিনি বলেন, মেয়রের গেজেট প্রকাশের মধ্য দিয়ে ইসি তার দায়িত্ব শেষ করেছে। শিউলি রায় রিপোর্ট। বুধবার বিকেলে রাজধানী আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে সিএসি নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনে ষষ্ঠ আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নির্বাচন কমিশনার আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জামাতি ইসলামী নিবন্ধন দ্রুতই ফেরত পাবে। খুব শীঘ্রই নিবন্ধন ফিরিয়ে দেওয়ার গেজেট হয়ে যাবে বলেও জানান তিনি। তারা তাদের দলীয় নিবন্ধন এবং দলীয় প্রতীক দুটি ফেরত পাবেন। তবে দলীয় প্রতীকটি এখন যেহেতু আমাদের এসআরও করতে হবে, এটা একটা দাপ্তরিক প্রক্রিয়া আছে, একটু সময় লাগবে। আর পাশাপাশি আরেকটা কারণে সময় লাগবে যে আমরা অতিরিক্ত বেশ কিছু প্রতীক সন্নিবেশ করব, সেটা নিয়েও আমরা আজকে আলোচনা করেছি। এছাড়াও তিনি আরো বলেন, প্রজ্ঞাপনে 2008 সালে দলটিকে প্রতীক সহ নিবন্ধন দেয়া হয়েছে। এজন্য দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। নিবন্ধন প্রজ্ঞাপনে নিবন্ধনের সাথে সাথে দলীয় প্রতীক হিসাবে দাঁড়িপাল্লা দেওয়া হয়েছিল একই প্রজ্ঞাপনের মধ্যে। এই সব কিছু বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে জামাতে ইসলামের দাঁড়িপাল্লা যে দলীয় প্রতীকটি ছিল সেই প্রতীকটা ফেরত দেওয়া হবে। ইশরাক প্রসঙ্গে তিনি বলেন, ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আপিল বিভাগের আদেশ পর্যালোচনা করা হয়েছে। নির্বাচন কমিশন মনে করে তাদের কাজ এই বিষয়ে শেষ। গেজেট যেহেতু সেট অ্যাসাইড করা হয় নাই, গেজেট বহাল আছে, বিধায় আমরা মনে করি নির্বাচন কমিশনের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। এবার ডেটল হ্যান্ডওয়াশের সৌজন্যে কোরবানির হাটের খবর। ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে জমজমাট কোরবানির পশুর হাট। এবারও বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর হাটে নিরাপত্তায় তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। সহকর্মীদের পাঠানো তথ্যছবিতে সালমা জাহানের রিপোর্ট। ঈদুল আজহা ঘনিয়ে আসায় জমে উঠেছে নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া কোরবানি পশুর হাট। বিশাল মাঠ জুড়ে উঠেছে হাজারের বেশি পশু। দর কষাকষি করে কিনছেন পছন্দের পশু, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হাটের অবস্থায় দুম হই, তবু মানুষ কেতা আইতাছে, দেখতাছে, বিকিনি দেখতাছে আর কি। এখন তো বিউ হইতাছে না, দামে দরে বনতাছে না। প্রশাসন এবং বাজার কমিটির লোক তারা প্রচুর দায়িত্ব পালন করতেছে। আমাদের যে কোনো নিরাপত্তার জন্য প্রশাসন এক পায়ে খাড়া। আর বাজার পক্ষ থেকে পশু হাসপাতালের ডাক্তার আছে, গরু চেক করার জন্য এমন কোনো অসুস্থ হলে সাথে সাথে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শেষ সময়ে জমে উঠেছে নাটোরের তেবাড়িয়া কোরবানির পশুর হাট। এছাড়া জেলার 26টি স্থায়ী ও অস্থায়ী হাট এখন ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে মুখর। বড় গরুর তুলনায় চাহিদা বেশি ছোট ও মাঝারি গরুর। চলছে দরদাম আর পছন্দের পশু কেনার প্রতিযোগিতা। হাটের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে প্রশাসনের তদারকি, রয়েছে মেডিকেল টিমও। আমরা সকাল থেকেই হাটের ভিতর ঘোরাঘুরি করছি, এখনো ঘোরাঘুরি করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও আমরা স্বাভাবিক রাখার চেষ্টা করছি। কোনো দালাল, কোনো প্রতারক, চাঁদাবাজ কোনো কিছুরই এখানে ঘটে নাই, সমাগম নাই। বৃষ্টিকে উপেক্ষা করে জমে উঠেছে চাঁদপুরের রূপসা কোরবানি পশুর হাটও। ক্রেতারা পশুর দাম বেশির অভিযোগ করলেও বিক্রেতারা গোখাদ্যের দাম বৃদ্ধিকেই কারণ বলছেন। হাটের সার্বিক নিরাপত্তায় পুলিশের পাশাপাশি কাজ করছে হাট কমিটিও। আমাদের এদিকে বন্যা হয়েছে, বন্যা হওয়ার কারণে খড়ের অনেক সংকট দেখা দিচ্ছে। আমরা উত্তরবঙ্গ থেকে খড় আই না গরু লালন পালন করছি। এখন যদি গরু ন্যায্য মূল্য না পাই তাহলে আমরা অনেক লোকসানের মুখে পড়বো। গত বছরের তুলনায় এই বছর গরুর দাম একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। এই পর্যন্ত আমরা 4-5টা গরু দেখছি, বাট এখনো দাম আমাদের আয়ত্তের মধ্যে হয় নাই আর কি। ইজারাদার হিসাবে আমরা যথেষ্ট নিরাপত্তার জন্য আমরা সজাগ আছি। এবারে হাটে ভারতীয় গরু না থাকায় কিছুটা স্বস্তিতে খামারিরা। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। তাই সবসময় জীবাণু থেকে 10 গুণ বেশি সুরক্ষিত থাকতে ডেটল হ্যান্ড ওয়াশ। দেখছেন সংবাদ সন্ধ্যা। ক্রেতা বিক্রেতার হাক ডাকে জমজমাট কোরবানির পশুর হাট।
কেনাবেচার খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রাজধানীর শাহজাহানপুর থেকে সহকর্মী সাদ আহমেদ। সাদ, কেমন চলছে বেচাকেনা, কতটুকু জমে উঠেছে হাট, আর পশু সরবরাহ দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? দর্শক, আমরা সংযুক্ত হওয়ার চেষ্টা করছি। ক্রেতা বিক্রেতার দর কষাকষি আর হাসিল ঘরের ক্রেতা বিক্রেতার দর কষাকষি আর হাসিল ঘরের এই ব্যস্ততাই বলে দিচ্ছে যে জমজমাট কিন্তু শাহজাহানপুরের গরুর হাট। আমরা একটু দেখাতে চাই, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাড়তে থাকে কিন্তু বেচাকেনা, এবং একের পর এক কিন্তু যে শাহজাহানপুরের যে মেইন গেট, সেই গেট দিয়ে কিন্তু গরু বেরিয়ে আসছে। এবং আমরা ক্রেতা সাধারণের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা যেটি বলছেন যে অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে কিন্তু গরুর দাম কিছুটা কম, এবং তারা বলছেন যে তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং তবে বিক্রেতারা যেটি বলছেন যে তারা কিন্তু আশা অনুরূপ দাম পাচ্ছে না। আমি যদি একজন বিক্রেতার সঙ্গে ক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই। আচ্ছা, কেমন দাম মনে হচ্ছে এবার গত বছরের তুলনায়? গত বছরের তুলনায় এবার কিছুটা রিজনেবল, তবুও নট স্যাটিসফ্যাক্টরি নয়। গতবারের চেয়ে কিছুটা বাড়তি আর কি, কিছুটা বেশি, হ্যাঁ, লিটল হায়ার আর কি। সব হাতে তো আরো দুদিন সময় আছে, আপনাদের কি মনে হচ্ছে যে দামটা কি আরো কমবে কিনা এই দুদিনে? কালকে বা পরশু হলে লেস হবে, আরো কমবে। কালকে তো ডেফিনেটলি কমবে। যেমনটি শুনতে পাচ্ছেন, তিনি যেটি বলছেন যে হাতে আরো দুদিন সময় থাকায় কিন্তু দাম আরো কমে যাবে। আমি যদি একজন দর্শনার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই, হাতে তো আরো দুদিন বাকি আছে, এখনই আমরা ঈদের আমেজ কিন্তু দেখতে পাচ্ছি, গরু বেচা কিনা কিন্তু বাড়ছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে। তো কেমন লাগছে আপনার, কি বলছেন ঈদের? অনেক ভালো লাগতেছে গরু হাটে এসে, প্লাস অনেক গরু দেখতেছে এখানে। দেন আমরা আসছি সবাই মিলে ঘুরতে, গরু আমাদের আগে কেনা শেষ, আর 2 দিন হিসেবে মনে হচ্ছে এখনই অনেক জমজমাট, আরো যখন হবে 2 দিন পর আরো বেশি জমজমাট থাকবে। আমরা একজন ক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে যে আসলে বড় গরুর দাম কিছুটা কম, কিন্তু মাঝারি জাতের গরুগুলোর দাম আর কি বেশি আর কি মনে হচ্ছে আর কি তুলনামূলক। তো যেমনটি শুনতে পাচ্ছিলেন, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু বাড়ে বেচাকেনা, এবং বেচাকেনা কিন্তু একদম তুঙ্গে বলা যায়। এবং শাহজাহানপুরের যে পশুর হাট, সেখানে কিন্তু সস্তায় গরু পাওয়া যাচ্ছে, এমনটাই কিন্তু বলছেন ক্রেতারা। তারা যেটি বলছেন যে এই গত বছরের তুলনায় এবার কিন্তু সস্তায় তারা গরু কিনতে পারছেন, এবং তারা কিন্তু সন্তোষী প্রকাশ করেন। তো এই ছিল শাহজাহানপুর গরুর হাট থেকে আমার কাছে সর্বশেষ। সাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, পশু কেনাবেচার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সাদ আহমেদ। দেখছেন সংবাদ সন্ধ্যা।